আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন, যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করবার ঘোষণা এবং তাতে বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারী সাংবাদিক। এবারে জানাবো সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে রিমান্ড দেন। এর আগে কামরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৮ দিনের রিমান্ড দেন আদালত। জানাবো খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া খুনি হাসিনা ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারদের বিচার না হলে এদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ সংঘর্ষে নিহত ৪। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপের চালক এবং হেলপার রয়েছেন বলে জানা গেছে। এবারে থাকছে ভারতীয় মৌলানা সাদকে ছাড়া ইস্তেমা হতে দেবে না তার অনুসারীরা। মৌলানা সাদকে ছাড়া এবার ইস্তেমা হতে দেবে না তার অনুসারীরা। সাদকে আসার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দাবি করেছেন, ষড়যন্ত্র করে মৌলানা সাদকে আসতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদ থেকে রওনা দেন সাতপন্থী হুজুরা। অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এই সময় তারা রমনায় রাস্তার উপরে বসে পড়েন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বদলে যেতে পারে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি। বর্তমান কুরস্কে ১,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা দখলে রেখেছে ইউক্রেনীয় বাহিনী। বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের পর এখন তারা এই অঞ্চলের চারপাশে হামলা চালাতে পারে। এতে আগামী কয়েক মাসে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যেতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন, যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করবার ঘোষণা এবং তাতে বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের দাবিতে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারী সাংবাদিক। স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে কথা বলতে আসেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার খবর শোনা যাচ্ছে। নারীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, ছাত্রদের ৫ই আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটি শুরু হয়েছিল। আমরা দেখছি বেদান্ত প্যাটেল এসবে নিন্দা জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনারা কি কোনো কথা বলেছেন? এর জবাবে মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি আমি এখনও বলতে পারবো না। তবে আমাদের বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বাস করি সব দেশের কাছে করি, আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবেই শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক। এরপর ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে নিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞাসা করেন এ ব্যাপারে তারা কিছু বলবেন কিনা। এর জবাবে মিলার বলেন, তিনি বিষয়টি টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কিনা দেখবেন। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে রিমান্ড দেন আদালত। এর আগে কামরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৮ দিনের রিমান্ড দেয় আদালত। এদিকে সোমবার রাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যেই অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানদের নামে থাকা দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের খোঁজে
অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গত ১৪ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমে জানান সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। কামরুল ইসলাম ১৯৫০ সালের ১ জুন ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন কামরুল ইসলাম। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীতে যোগদান করেন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা ২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এ সময় তিনি আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা ভারতে বসে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। স্বৈরাচারদের বিচার না হলে এদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি হতে হবে। বরিশালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যানি এসব কথা বলেন। দ্রুত সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন অ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্র দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। এ সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন। শুধু হাসিনা নন, যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে হবে। কারণ স্বৈরাচারের বিচার না হলে দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ সংঘর্ষে নিহত ৪। টাঙ্গাইলের মধুপুরে বাস এবং পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপের চালক, হেলপার রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোর ৫টায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ ইমরানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ফজর নামাজের পরে মালাউরি এলাকায় মিনিবাস এবং পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের চালক এবং হেলপার ঘটনাস্থলে নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বদলে যেতে পারে ইউক্রেনের যুদ্ধের গতি প্রকৃতি। বর্তমানে কুরস্কে ১,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা দখল করে রেখেছে ইউক্রেন বাহিনী। বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের পর এখন তারা ওই অঞ্চলের চারপাশে হামলা চালাতে পারবে। এতে আগামী কয়েক মাসে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। প্রায় ৩ বছর পর এই যুদ্ধ চলেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেয়নি বাইডেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে এবার সেই অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। এটা কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়া এবং উত্তরের কোরীয় সেনাদের পাল্টা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এটিসিএসএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেনীয় সামরিক বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যে রুশ বাহিনী ভূখণ্ড পুনরুদ্ধারে হামলা শুরু করতে পারে। তখন ইউক্রেনীয় বাহিনী কুরস্কে রুশ সেনাবহর অবকাঠামো, গোলাবারুদের মজুদে সরাসরি হামলা চালাতে পারবে। যদিও শুধু টিএসএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে তাৎক্ষণিক যুদ্ধের গতি বদলে দিতে পারবে না, তবে ইউক্রেনকে অনেকটা এগিয়ে রাখবে। এই সিদ্ধান্তের বিষয়ে কিয়েভে নিযুক্ত একজন পশ্চিমা কূটনৈতিক বিবিসিকে বলেন, আমি মনে করি না এটা যুদ্ধের নির্ণায়ক হবে, তবে এতে রাশিয়ার যুদ্ধব্যয় আরও বাড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে যে সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, তা নিয়ে নতুন করে এক উত্তেজনা শুরু হয়েছে। বিদায়বেলায় প্রেসিডেন্ট বাইডেন কেন এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে যেমন আলোচনা চলছে, ঠিক তেমনি ইউক্রেন এবং এ ধরনের হামলা করলে তার প্রভাব কেমন হবে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলছে, বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে সংঘাতের আগুনে ঘি ঢালছে। এর ফলে আরেকটি বিশ্বযুদ্ধ ঝুঁকির বেড়ে যেতে পারে বলে মনে করছে দেশটি। এমনকি বাইডেনের এই সিদ্ধান্তে চড়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি বলেছেন,
অবস্থা দেখে মনে হচ্ছে বর্তমান প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায়। অবশ্য এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। খবর বিবিসি এবং সিএনএনের। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে এবারই প্রথম আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি এটিসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলা চালানোর বিষয়ে আর কোনো বাধা নেই। এটি কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন। তবে এর আগে এ ধরনের হামলায় ওয়াশিংটনের সায় ছিল না। মার্কিন প্রশাসনের শঙ্কা ছিল, রাশিয়ার ভূখণ্ডের গভীরে কিয়েভকে হামলা চালানোর অনুমতি ইউক্রেন যুদ্ধ আরও সম্প্রসারণ ঘটাতে পারে।